ভাবো তো কেমন হবে যদি কখনো আমাদের এই পৃথিবীতে মহাকাশ থেকে হঠাৎ একদিন স্পেয়ার নামে গোলকের মতো জিনিস নেমে আসে, যার মধ্যে থেকে বেরিয়ে আসে লক্ষ লক্ষ এলিয়েন ক্রিয়েচার আর ধীরে ধীরে পুরো পৃথিবীর মানব জাতিকে ধ্বংস করতে থাকে। মানুষ কি শেষমেশ নিজেদের এই এলিয়ানদের হাত থেকে রক্ষা করতে পারবে? সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তবে গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের কিছু হাই স্কুলের স্টুডেন্টদেরকে দেখানো হয়। তারা ফোনে স্পেয়ার্স নামের হাওয়াতে ভাসমান কিছু বলের ভিডিও দেখছিল, যেগুলো কিনা গত 1 বছর আগে হঠাৎ করে একদিন স্পেস থেকে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। আর তখন থেকেই এই স্পেয়ার্স নামের জিনিসগুলো হাওয়াতে ভাসমান অবস্থায় রয়েছে, জানিয়ে আমাদের এই পৃথিবীর মানুষের মনে অনেক প্রশ্ন ছিল যে এগুলো কোথা থেকে আর কিভাবে বা আসলো। অনেকেই তো মনে করে যে এগুলো কোনো এলিয়েন টেকনোলজি আর ভবিষ্যতে এগুলো হয়তো আমাদের ক্ষতি করতে পারে। বিজ্ঞানীরা এই স্পেয়ার্স নামের বলগুলোর উপরে রিসার্চ করে সকলকে জানিয়েছে এগুলোর থেকে মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু সকলে এই জিনিসগুলোকে অনেক ভয় পেত। অপরদিকে আমাদের একটা মিলিটারি সাইটের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা সেই স্পেয়ার্স নামের একটি বল হঠাৎ করে আজ মাটিতে পড়েছে। সেখানে সকলেই সেই বলটিকে ঘিরে রেখেছিল, কিন্তু হঠাৎ করে সেখানে থাকা আর্মির লোকেরা খেয়াল করে সেই বলটির মধ্যে কিছু একটা যেন নড়াচড়া করছে। এতে সেখানে থাকা সকলেই অনেক ঘাবড়ে যায়। এতে আর্মির কমান্ডার সেই বলটির উপরে তাদেরকে ফায়ার করতে বললে অফিসাররাও ঠিক এমনটাই করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তবে হঠাৎ করে দেখা যায় সেই জায়গাটিতে আজবভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ে আর সেই বলটির মধ্যে থেকেও অদ্ভুত ধরনের বেগুনি রঙের আলো বেরোচ্ছিল। আর দেখতে দেখতে সেখানে সেই বলটির মধ্যে থেকে একটি এলিয়েন ক্রিয়েচার বেরিয়ে এসে সকলের উপরে আক্রমণ করে। আর এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্লাস টিচার সংজুন সকলের পরীক্ষা নিচ্ছিল। তবে হঠাৎ করে তাকে অফিসে ডেকে পাঠানো হয়। এরপরে সে যখন অফিসে গিয়ে ফেরত আসে, সে সকল স্টুডেন্টদেরকে জানায় যে তাদের এই বছরের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। এতে সকল স্টুডেন্টরা টিচারকে জিজ্ঞাসা করে তাদের পরীক্ষা কেন স্থগিত করে দেওয়া হলো। তখন টিচার তাদের কথার উত্তরে সেখানে থাকা একটি মনিটর অন করে দেয়, যেখানে আমরা দেখতে পাই একজন আর্মি অফিসার সকলের উদ্দেশ্যে বলছে, আমাদের মানব জাতির জন্য স্পেয়ার থেকে হয়তো বিপদ আসতে পারে। তার কারণে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাদেরই বয়স 16 বছরের ঊর্ধ্বে সকলকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নিতে হবে। টিচার সকলকে জানায় যে সকল স্টুডেন্টরা মিলিটারি ট্রেনিং নেবে তাদের সকলকে আগামী অ্যাডমিশন পরীক্ষায় এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। আর এরপরে টিচার তাদের সকলকে একটা অ্যাডমিশন ফর্ম দেয়, যেখানে তাদের সকলের মা বাবার সিগনেচার লাগবে। তাদেরকে সেই ফর্মটি দিয়ে টিচার সেই রুম থেকে বেরিয়ে আসে। তবে এখানে আমরা টিচারের মুখ থেকে বুঝতে পারি এটা আসলে সম্পূর্ণটা সত্যি নয়, আর ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ নয়। অপরদিকে আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে সেখানে আর্মিরা চলে আসে এবং সেখানে আমাদের সইউন নামের একজন আর্মি সদস্যকে দেখানো হয়, যে কিনা তাদের স্কুল ক্যাম্পের লিডার হিসাবে নিয়োজিত হয়েছিল। যাই হোক, এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে সকল স্টুডেন্টরাই তাদের মা বাবাকে দিয়ে সেই ফর্মে সাইন করিয়ে নেয়। এবং এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সকল স্টুডেন্টরা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্কুলে চলে আসে, কেননা এখন থেকে তাদেরকে এই স্কুলে থাকতে হবে। এরপরে ক্লাসের টাইমে সইউন টিচারের সাথে তাদের ক্লাসে আসে এবং সে সকলকে জানায় আজ থেকে তারা সকলেই তার আন্ডারে ট্রেনিং করবে এবং সে ছেলে এবং মেয়েদেরকে আলাদা আলাদা রুম দিয়ে দেয়। সকলেই তাদের রুমে গিয়ে তাদের জিনিসপত্রগুলো ঠিক করে রাখছিল। তখনই মেয়েদের রুমে একজন মহিলা অফিসার এসে মেয়েদেরকে জানায় তারা তাদের সাথে এখানে কোনো মেকআপ রাখতে পারবে না এবং সে তাদের কাছ থেকে তাদের সবগুলো মেকআপ নিয়ে নেয়। যার কিছুক্ষণ পরে তাদের সকলকে মাঠে ডাকা হয় ট্রেনিং এর জন্য এবং আমরা দেখতে পাই তাদের সকলের হাতে রাইফেল ধরিয়ে দেওয়া হয়। প্রথমে তো স্টুডেন্টরা সকলেই সেটা মজার চলে নিচ্ছিল, কিন্তু সইউন তাদের সকলকে রাগ করে আর সে সকলকে তাদের ট্রেনিং নিয়ে সিরিয়াস হতে বলে এবং এরপরে তাদের ট্রেনিং শুরু হয়। আর প্রথম দিনে তাদের সকলের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, যার ফলে তো সেখানে থাকা অনেক স্টুডেন্টই সেই ট্রেনিং থেকে ফেরত যেতে চাচ্ছিল। যাই হোক, এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়,
যেখানে কিনা একজন স্টুডেন্ট চুরি করে তার কাছে একটি ফোন রেখে দিয়েছিল, যে ফোনের মাধ্যমে তারা জানতে পারে আর্মিরা আজব ভাবে কিছু হিংস্র প্রাণীদের মেরে ফেলছে। এতে সেখানে থাকা কিছু স্টুডেন্ট মনে করতে থাকে এই পৃথিবীতে হয়তো কোনো ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে গেছে, যার কারণে এই সকল হিংস্র প্রাণীদেরকে এভাবে মেরে ফেলা হচ্ছিল, যাতে করে তাদের মাধ্যমে যেন এই ভাইরাস বাকিদের মধ্যে ছড়িয়ে না পড়ে। তারা সেখানে মজা করতে থাকে, কিন্তু এদিকে ইয়ংহুনের তাদের এই মজার জন্য পড়তে অনেক ডিস্টার্ব হচ্ছিল এবং সে সেখান থেকে বাইরে যেতে গেলে সেখানে হঠাৎ করে সোয়ুন চলে আসে। ইয়ংহুন তখন সোয়ুনকে বলে দেয় যে জিনহার কাছে একটি মোবাইল রয়েছে। এতে সোয়ুন জিনহার কাছ থেকে সেই মোবাইলটি নিয়ে নেয়, যার কারণে জিনহা ইয়ংহুনের উপরে অনেক রেগে যায়। মূলত তাদের মধ্যে অনেক আগে থেকে একটু শত্রুতা মতো ছিল, যার পরে সোয়ুন সেখান থেকে চলে গেলে জিনহা ইয়ংহুনকে মারার জন্য তার পিছু পিছু যেতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এদিকে তাদের এই ঝামেলা সং নামের একজন ছাড়াতে গেলে হঠাৎ করে তাদের কাছে এসে একটি পার্পল বল এসে পড়ে এবং দেখতে দেখতে সেই বলের মধ্যে থেকে বিশাল বড় একটি এলিয়ান ক্রিয়েচার বেরিয়ে আসে এবং সেই ক্রিয়েচারটা ইয়ংহুনকে ধরে সেখানে খেয়ে ফেলে। যার পরে সেই ক্রিয়েচারটা আবারও সং এর উপরে আক্রমণ করতে যাবে, তখনই সেখানে সোয়ুন চলে আসে এবং সে তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি আবারও এই বলে পরিণত হয়, যার পরে সোয়ুন তাদেরকে নিয়ে সেখান থেকে স্কুলের ভিতর চলে যায়। সোয়ুন টিচারকে এই সম্পর্কে সবকিছু জানালে টিচার অনেক ঘাবড়ে যায়, কিন্তু সোয়ুন টিচারকে বুঝিয়ে নেয় যে তাদেরকে এই বিষয়টা স্টুডেন্টদের কাছ থেকে গোপন রাখতে হবে, তা না হলে সকলেই অনেক ঘাবড়ে যাবে। এতে আর কোনো উপায় না পেয়ে টিচার সং এবং জিনহাকে বলে তারা যেন এই বিষয়টা বাকি স্টুডেন্টদেরকে না বলে এবং সে তাদেরকে সমস্ত পরিস্থিতি সম্পর্কে সবকিছু খুলে বলে। টিচার সং এবং জিনহাকে বলে তারা যেন বাকি স্টুডেন্টদেরকে গিয়ে বলে ইয়ংহুন বাড়িতে চলে গেছে, সে যেন তাদেরকে কোনোভাবে সেই মনস্টার সম্পর্কে না বলে। অপরদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা স্টুডেন্টদের এই মৃত্যু নিয়ে অনেক চিন্তিত ছিল আর তার সেই আর্মি ক্যাম্পের দৃশ্য মনে পড়ে যায়, যেখানে একটি পার্পল বলের মধ্যে থেকে সর্বপ্রথম একটি এলিয়ান বেরিয়ে এসেছিল এবং সেখানে তার অনেক টিমমেট মারা গিয়েছিল। যাই হোক, এরপরে আমাদের ট্রেনিং এর দৃশ্য দেখানো হয়, যেখানে সকল স্টুডেন্টরা ধীরে ধীরে ট্রেনিং এর সাথে মানিয়ে নিচ্ছিল। অপরদিকে আমাদের টিচার সংজুনকে দেখানো হয়, যেখানে সে স্কুলে আসার আগে তার গাড়ির রেডিওতে নিউজে জানতে পারে ধীরে ধীরে পার্পল বলগুলো পৃথিবীতে নেমে আসতে শুরু করেছে আর গত রাতেও পৃথিবীর বিভিন্ন জায়গায় 30টি পার্পল বল মাটিতে নেমে এসেছে, যেগুলোর মধ্যে থেকে সেই এলিয়ান ক্রিয়েচার গুলো বেরিয়ে এসে পৃথিবীর মানুষদেরকে নির্বিচারে মেরে ফেলছে। যার ফলে সংজুনকে তার সিনিয়ররা স্টুডেন্টদেরকে আরো তাড়াতাড়ি প্রস্তুত করতে বলে। এদিকে আমাদের দেখানো হয় স্কুলে পড়া সেই বলটির চারপাশে দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে সেই এলিয়ানটা ওই বলের মধ্যে থেকে বেরিয়ে এসে বাকি স্টুডেন্টদের কোনো ক্ষতি করতে না পারে। এরপরে আমাদের পরের ট্রেনের দৃশ্য দেখানো হয়, যেখানে সোয়ুন সকলকে নিয়ে বাইরে এসেছিল তাদেরকে বাইরের পরিবেশে ট্রেনিং দেওয়ার জন্য, যেহেতু স্টুডেন্টদেরকে তাদের আরো দ্রুত প্রস্তুত করতে হবে এবং সোয়ুন তাদের সকলকে ধীরে ধীরে গুলি চালানো শেখাতে শুরু করে। তবে এখানে স্টুডেন্টরা একটা আজব বিষয় খেয়াল করে যে তাদের আশপাশে কোনো লোকজনই ছিল না। এরপরে তারা ট্রেনিং শেষে আবারও তাদের স্কুলে ফেরত যাওয়ার জন্য রওনা হলে রাস্তায় এসে সোয়ুনের মনের মধ্যে একটু খটকা লাগে। মূলত তাদের পাশে একটি পার্পল বল পড়েছিল, যেটা সম্পর্কে তারা কেউই জানতো না। সোয়ুন সকলকে 10 মিনিটের ব্রেক দিয়ে সে আশপাশে চেক করতে চায়, কিন্তু এই সুযোগে সেখানে থাকা দুইজন স্টুডেন্ট একটি স্টোরের মধ্যে চলে আসে খাওয়ার জন্য। এদিকে টিচার ওই দুজন স্টুডেন্টকে খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে সোয়ুনকে এই বিষয়ে জানালে সোয়ুন একজন সোলজারের সাথে তাদের খুঁজতে চলে যায়। এদিকে টিচারও বাকি স্টুডেন্টদের সাথে নিয়ে সেই দুজন স্টুডেন্টকে খুঁজতে বের হয়, কিন্তু তারা একটু আগাতে তাদের সামনে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখে তারা তো সকলেই অনেক ঘাবড়ে যায়। তখনই জিনা বলে ওঠে এটা নিশ্চয়ই ওই মনস্টারের কাজ, যেটা কিনা ইয়াংহুনকে মেরে ফেলেছিল। যেটা শুনে তো বাকি স্টুডেন্টরা আরো অনেক ভয় পেয়ে যায়। এদিকে হঠাৎ করেই তাদের দিকে ছোট ছোট অনেকগুলো ক্রিয়েচার আসতে শুরু করে, যার ফলে টিচার সেখানে থাকা একটি বন্দুক নিয়ে ওই ক্রিয়েচারদের আটকাতে যায় এবং সেই স্টুডেন্টদের দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে। অপরদিকে বন্দুকের আওয়াজ শুনে সোয়ুন দ্রুত সেদিকে যেতে শুরু করে, কিন্তু এদিকে সেই মনস্টার গুলো সংখ্যায় অনেক বেশি ছিল আর দেখতে দেখতে একটি ক্রিয়েচার এসে টিচারের উপর আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে, যেটা দেখে
দেখে তো সকল স্টুডেন্টরা আরো অনেক ঘাবড়ে যায়। এদিকে তাদের সাথে থাকা একজন সোলজার এসে বাকি স্টুডেন্টদের বাঁচানোর জন্য সেই মনস্টারদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু দেখতে দেখতে সেই সোলজারটিও ওই ক্রিয়েচারদের হাতে সেখানেই মারা যায়। তখনই সেখানে আরেকজন ফিমেল সোলজার চলে আসে, যে কিনা ওই এলিয়ানদের ফায়ার করতে শুরু করে, আর সে সেখানে থাকা স্টুডেন্টদেরকে তাড়াতাড়ি পালাতে বলে। এতে স্টুডেন্টরাও সেখান থেকে পালাতে শুরু করে এবং তারা একটি শপিং মলের মধ্যে প্রবেশ করে, যেখানে আহত একটি স্টুডেন্ট জিনার পা ধরে তাকে বাঁচাতে বলে, কিন্তু সেখানেও সেই এলিয়ান গুলো চলে আসে আর সেই এলিয়ানটা এসে ওই স্টুডেন্টকে সেখানেই মেরে ফেলে। এলিয়ান গুলো বাকিদের উপরে আক্রমণ করবেই তখনই সেখানে সোয়ুন চলে আসে আর সে শেষমেশ সেই স্টুডেন্টদেরকে বাঁচিয়ে নেয়। অপরদিকে তাড়াহুড়োর মধ্যে তিনজন মেয়ে স্টুডেন্ট আলাদা হয়ে গেছিল, যারা কিনা সেই এলিয়ান গুলোর হাত থেকে বেঁচে পালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটা এলিয়ান এসে বোরা নামের একটা স্টুডেন্টের পা ধরে, যেখানে সেই ফিমেল অফিসারটা তাদেরকে বাঁচায়, কিন্তু সেখানে থাকা অন্য এলিয়ানটা গিয়ে সেই ফিমেল অফিসারকে সেখানেই মেরে ফেলে, যেটা দেখে সেই স্টুডেন্টটা এতই ভয় পেয়ে যায় যে সে সেখানে থাকা একটা গাড়ির মধ্যে ঢুকে সে নিজেকে লক করে নেয়। বাকি দুইজন তাকে গাড়ির দরজা খুলতে বলেও সে কোনোভাবেই দরজা খোলে না। এতে বোরারা সেই এলিয়ানটির হাত থেকে বাঁচার জন্য একটা ফোন বুথের মধ্যে গিয়ে দরজা লক করে দেয়, কিন্তু ভুলবশত চাপ লেগে বুথের মধ্যে লাগানো সাইরেনটি বেজে ওঠে, যার ফলে সেখানে আশেপাশে থাকা সমস্ত এলিয়ানগুলোই তাদের দিকে আসতে শুরু করে। অপরদিকে আমাদের সেই দুজন স্টুডেন্টদেরকে দেখানো হয় যারা কিনা প্রথমে আলাদা হয়ে গেছে। তারা তো প্রথমে বুঝতে পারছিল না যে তাদের সামনে কি বিপদ রয়েছে। তারা সেই এলিয়ানটার সাথে খেলা করতে লাগে, কিন্তু যখন সেই এলিয়ানটি তাদের উপরে আক্রমণ করে তারা তাদের বিপদ বুঝতে পারে। তারা কোনোভাবে এলিয়ানটির হাত থেকে বেঁচে সেই এলিয়ানটিকে একটি ফ্রিজারের মধ্যে আটকাতে সাকসেসফুল হয় এবং তারা লক্ষ্য করে ঠান্ডার মধ্যে সেই এলিয়ান ক্রিয়েচারটি নড়াচড়া করতে পারছিল না। অপরদিকে সোয়ুন সাইরেনের আওয়াজ শুনে সেই ফোন বুথের কাছে চলে এসেছিল এবং সে সেখানে থাকা সমস্ত এলিয়ানদের মেরে সেখানে বোরা এবং ওই স্টুডেন্টদের বাঁচিয়ে নেয়, যার কিছুক্ষণ পরে তারা আবারও একত্রিত হয়, যেখানে আমাদের টিচার এবং বাকিদের মৃতদেহ দেখানো হয়। সোয়ুন সকল স্টুডেন্টদেরকে সবকিছু খুলে বলে যে কিভাবে এই এলিয়ানগুলো আমাদের পৃথিবীর উপরে ধীরে ধীরে কবজা করছে আর তাদেরকে এই এলিয়ান ক্রিয়েচারগুলোকে মারার জন্য এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। যাই হোক, এরপরে তাদেরকে আবারও স্কুলে ফেরত নিয়ে আসা হয়, যেখানে অন্য সেকশনের বাচ্চারা তাদের এই অবস্থা দেখে অনেক অবাক হয়েছিল। এদিকে সোয়ুনেরও অনেক মন খারাপ ছিল, কেননা তাদের এই সিদ্ধান্তের কারণে এতগুলো স্টুডেন্ট মারা গেছে। মূলত তাদেরও আর কোনো কিছুই করা ছিল না এই মুহূর্তে। সিভিলিয়ানদের সাহায্য ছাড়া এই এলিয়ানদের কোনোভাবে পরাজিত করা সম্ভব নয়। যাই হোক, আমাদের এর পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সমস্ত স্টুডেন্টরাই অনেক ভেঙে পড়েছিল আর তারা তাদের মা বাবার কাছে ফেরত যেতে চায়, কিন্তু তখনই সেখানে সোয়ুন চলে আসে। সোয়ুন এসে সকলকে বুঝিয়ে বলে যে এই মুহূর্তে তাদের বাইরে যাওয়া কোনোভাবে সেফ নয়, কেননা এই এলিয়ানগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। গভর্নমেন্ট যত মানুষকে বাংকারের মধ্যে আশ্রয় দেওয়া সম্ভব তাদেরকে আশ্রয় দিয়েছে, আর বর্তমানে এই মুহূর্তে তাদের সোলজারের অনেক অভাব, আর এই কারণে সকল স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কেননা ইয়াং জেনারেশন যারা লড়াই করতে পারে না তাদেরকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। অপরদিকে আমরা আর্মির দৃশ্য দেখতে পাই, যেখানে তারা এই ক্রিয়েচারগুলোর উপরে রিসার্চ করছিল, যেখানে তারা জানতে পারে এই ক্রিয়েচারগুলোকে গুলি করে আর গ্যাস দিয়ে মারা সম্ভব, কিন্তু সেটা শুধুমাত্র ছোট ক্রিয়েচারদের ক্ষেত্রে, বড় ক্রিয়েচারদেরকে কোনোভাবে মারা যাচ্ছিল না। এদিকে স্টুডেন্টরা ভয়ের কারণে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা সোলজারদের হাতে ধরা পড়ে যায়, যার কারণে সেখানে তাদেরকে এই কাজের জন্য শাস্তি দেওয়া হয়। তারা যেহেতু সেখান থেকে পালাতে পারে না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সকল স্টুডেন্টদেরকে সমস্ত সত্যিটা বলে দেবে, আর তারা ঠিক এমনটাই করে। স্টুডেন্টরা সমস্ত বিষয় জানতে পেরে সকলেই সেখান থেকে বাইরে যেতে চাচ্ছিল, যার কারণে আর্মিরাও তাদেরকে সেখানে আটকাতে পারছিল না। কিন্তু তখনই সেখানে হঠাৎ করে আকাশ থেকে আবারও একটা পার্পল বল এসে মাটিতে পড়ে, যার কিছুক্ষণের মধ্যে সেই পার্পল বলের মধ্যে থেকে অনেকগুলো ছোট ছোট ক্রিয়েচার এসে সকলের উপরে আক্রমণ করে। সকলেই সেখান থেকে পালাতে শুরু করে। সোলজাররা স্টুডেন্টদেরকে বলে তাড়াতাড়ি করে স্কুলের মধ্যে প্রবেশ করতে, কিন্তু এদিকে ততক্ষণে অনেকগুলো সোলজার আর স্টুডেন্ট মারা গেছিল। সকলেই স্কুলের মধ্যে প্রবেশ করে, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছিল না।
সেই ক্রিয়েচারগুলো স্কুলের মধ্যে আসতে শুরু করে। এতে সোয়ুন সকলকে বলে যে তাদেরকে এখান থেকে পালাতে হবে, কেননা স্কুল আর তাদের জন্য সেফ নয়। তারা যেভাবে সেভাবে তাদের ট্রাকের কাছে পৌঁছে যায়, যেখান থেকে তারা ট্রাক নিয়ে দ্রুত তাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেখানে সোয়ুনদের ট্রাকটি পৌঁছে গেলেও বাকি একটা ট্রাক পৌঁছাতে পারে না, যার কারণে সকলেই অনেক চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে আমাদের ওই ট্রাকের দৃশ্য দেখানো হয়, যেখানে চুপচাপ একটা ক্রিয়েচার ওই ট্রাকের মধ্যে চলে এসেছিল। ক্রিয়েচারটি ড্রাইভারদের মেরে ফেললে ট্রাকটি কন্ট্রোল হারিয়ে উল্টে যায়, যার ফলে সেখানে থাকা সকল স্টুডেন্টরাই একটু একটু আহত হয়ে পড়ে। কিন্তু তারা কোনোভাবে সেই ক্রিয়েচারটিকে সেখানে মেরে ফেলে। যেহেতু তারা অনেক আহত হয়ে পড়েছিল আর তাদের ক্যাম্পটি অনেক দূরে ছিল, তাই তারা আস্তানার খোঁজে তাদের আশপাশে ঘর খুঁজতে শুরু করে। তবে তারা সেখান থেকে যাওয়ার আগে তারা কোন দিকে গেছে সেই দিকের একটা মার্ক রেখে যায়। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সেখানে একটা বাড়িতে গিয়ে পৌঁছায়। অপরদিকে আমাদের ক্যাম্পের দৃশ্য দেখানো হয়, যেখানে সোয়ুন সেই বাচ্চাদের খোঁজার জন্য দ্রুত রওনা হতে চাচ্ছিল। এদিকে স্টুডেন্টরা যখন জানতে পারে যে সোয়ুন সেই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য একাই যেতে চাচ্ছে, তারাও সোয়ুনের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এদিকে আমাদের আবারও ওই স্টুডেন্টদের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা ওই বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে সুজিন অনেক আহত হয়ে পড়েছিল। তাই সকলে সে বাড়ির মধ্যে সুজিনের ট্রিটমেন্ট করার জন্য ইমার্জেন্সি কিট খুঁজতে থাকে, যেখানে একজন স্টুডেন্ট খুঁজতে খুঁজতে কিছু খাবার পায়, কিন্তু সে সেটা কাউকে জানায় না, কেননা সে সেই খাবারটা একাই খেতে চাচ্ছিল। এবং ওই স্টুডেন্টরা সেই খাবারের প্যাকেটটা নিয়ে বাইরে চলে যায় এবং সে একটু দূরে এসে খেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে একটা ক্রিয়েচার চলে আসে। যে ক্রিয়েচারটা দেখে সে তো অনেক ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে পালাতে থাকলে ক্রিয়েচারটা তার উপরে আক্রমণ করার জন্য তার পিছু পিছু আসতে শুরু করে। এতে বাকি স্টুডেন্টরা সেই ক্রিয়েচারটিকে দেখতে পেলে তারা সকলেই দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানালা সবকিছু আটকে দেয়। কিন্তু এরপরেও ক্রিয়েচারটা একটা ভেন্টিলেশন পাইপের মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই এলিয়েনটা তাদের রুমের মধ্যে প্রবেশ করতে পারে না। এতে সং তাদেরকে বলে তাদেরকে এখান থেকে যেভাবে হোক পালাতে হবে, তা না হলে বাকি এলিয়েনরা যদি চলে আসে তাহলে তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। সং তখন পেছনের একটি জানালা দিয়ে দেখতে গেলে সে খেয়াল করে গ্যারেজে একটি গাড়ি রয়েছে, যার মাধ্যমে তারা হয়তো এখান থেকে পালাতে পারবে। অপরদিকে আমাদের সোয়ুনকে দেখানো হয়, সে যখন তার ট্রাক নিয়ে ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সে কিছুক্ষণ যাওয়ার পরেই খেয়াল করে গাড়ির পেছন থেকে আওয়াজ আসছে। সে যখন গাড়ি থামিয়ে পেছনে চেক করতে যায়, তখন খেয়াল করে পেছনে বাকি স্টুডেন্টরাও রয়েছে। সোয়ুন তাদেরকে সেখান থেকে ক্যাম্পে ফেরত যেতে বললে বাকিরা বলে তারা এখান থেকে যাবে না, তারা সোয়ুনের সাহায্য করবে, কেননা তারা একটি টিম। অপরদিকে সঙ্গে দেখানো হয় যে কিনা বাকি স্টুডেন্টদেরকে গিয়ে জানায় যে গ্যারেজে একটি গাড়ি রয়েছে আর তারা হয়তো ওই গাড়িটির মাধ্যমে এইখান থেকে পালাতে পারবে। এতে জাং সঙ্গে বলে তাদের জানালাটি কাটার জন্য একটি টুল নিয়ে আসতে গ্যারেজ থেকে। মূলত তাড়াহুড়ো করে স্টুডেন্টরা দুই ভাগ হয়ে দুই রুমে চলে গেছিল। এখন তারা যদি বের হতে চায় তাহলে তাদেরকে অপর রুমের জানালাটি কাটতে হবে, যেহেতু দরজার সামনে এলিয়ানটি দাঁড়িয়েছিল। এতে সং ও টুল নিয়ে আসতে গ্যারেজে চলে যায়, কিন্তু তার পিছু পিছু সেই এলিয়ানটাও গ্যারেজে যায়, যেখানে সং সেই এলিয়ানের উপস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে আসে। বাকি স্টুডেন্টরা সং এর চিৎকার শুনে তাড়াতাড়ি করে তাকে ভেতরে ঢুকিয়ে নেয় এবং তারা টিভিতে জোরে সাউন্ড দিয়ে একটি মুভি চালিয়ে দিয়ে তারা তাদের কাজ শুরু করে, যাতে করে ক্রিয়েচারটি ওই রুমের দিকে নজর রাখে। এদিকে তারা জানলা কেটে পেছন দিয়ে গ্যারেজের দিকে চলে যায়, কিন্তু ততক্ষণে মুভিটি শেষ হয়ে গেলে সেই এলিয়ানটা আবারও তাদের পিছু পিছু গ্যারেজের দিকে আসতে শুরু করে। এতে তারা সকলেই বুঝতে পারে তাদেরকে এখান থেকে বেরোতে হলে যে কোনো একজনকে এখানে থেকে এলিয়ানটিকে ব্যস্ত রাখতে হবে, যাতে করে তারা যেন এখান থেকে সেফ ভাবে বেরিয়ে যায়। প্রথমত সকলে চাচ্ছিল যে সুজিন এখানে থেকে যেন সে স্যাক্রিফাইস করে, কেননা সে আহত ছিল, কিন্তু সুজিন এতে রাজি না হলে তারা সকলে মিলে একটি স্টিক গেম খেলে, যেখানে যার কাঠিটি সব থেকে ছোট আসবে তাকে এখান থেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। এতে জাং তার বন্ধুর বদলে নিজেই তার স্টিকটি ভেঙে নিয়ে সেখানে থাকতে রাজি হয়ে যায়।
অপরদিকে আমাদের আবারও সয়ুনদের দেখানো হয়, যারা কিনা সেই উল্টে যাওয়া গাড়িটির কাছে পৌঁছে গেছে এবং তারা তীর চিহ্নটি দেখে বুঝতে পারে স্টুডেন্টরা আশেপাশে কোথাও আছে। কিন্তু তখনই সেখানে অনেকগুলো এলিয়েন চলে আসে আর সেগুলো তাদের উপরে অ্যাটাক করে। সয়ুনরা সেই এলিয়েনগুলোর বিরুদ্ধে লড়াই করতে থাকে। এদিকে আমাদের জাংকে দেখানো হয় যে কিনা আওয়াজ করে সেই এলিয়েনটিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল। এদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে বাকি স্টুডেন্টরা সেখান থেকে পালাতে সাকসেসফুল হয়, কিন্তু এদিকে জাং পড়ে যায় অনেক বড় বিপদে। তাকে সেই এলিয়ানটা প্রায় মেরেই ফেলবে। তখনই সেখানে নামি নামের একটা স্টুডেন্ট এসে সেই এলিয়ানটির উপরে গ্যাস স্প্রে করে জাংকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তারা দুজনেই অনেক ভালো বন্ধু ছিল আর তারাই সর্বপ্রথম সেই সুপার মলে দেখেছিল যে এই এলিয়ানরা ঠান্ডার মধ্যে নড়াচড়া করতে পারে না। কিন্তু তারা এটা জানতো না যে সেই এলিয়ানগুলো বেশিক্ষণ ফ্রিজ থাকতো না, কিছুক্ষণের মধ্যে সেই এলিয়ানটা আবারও স্বাভাবিক হয়ে যায় আর সেটা গিয়ে তাদের উপরে আক্রমণ করতে যাবে। তখনই সেখানে সয়ুনরা এসে তাদেরকে শেষমেশ বাঁচিয়ে নেয় এবং পরের দিন সকালে তারা সকলেই একসাথে মিলে আবারও ক্যাম্পে ফেরত চলে আসে। আর এভাবেই ধীরে ধীরে দিন পার হতে থাকে। আমরা দেখতে পাই সকল স্টুডেন্টরাই এখন ক্যাম্পের জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছে। যাই হোক, এরপরে আমাদের একটা মিটিং এর দৃশ্য দেখানো হয়, যেখানে স্টুডেন্টদেরকে বলা হয় যে খুব শীঘ্রই তারা একটি মিশনে যেতে চলেছে, যেহেতু এই এলিয়ানরা পৃথিবীতে এসেছে অনেক সময় পার হয়ে গেছে আর তাদের সাথে লড়াই করতে করতে তাদের সৈনিকও প্রায় ফুরিয়ে এসেছিল, যার কারণে এখন থেকে তাদেরকেই হাল ধরতে হবে আর তাদের সকলকেই আগামীকালকে অনেক বড় একটা মিশনের উদ্দেশ্যে রওনা হতে হবে, যেখানে তারা এই এরিয়ার সকল এলিয়ানদেরকে একসাথে জড়ো করে একসাথে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। এরপরে আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের মিশনে যাওয়ার আগে তাদেরকে একটা এলিয়ান ডিটেক্টর মেশিন দেওয়া হয়। মূলত এতদিনে এই এলিয়ানদের বিরুদ্ধে অনেক টেকনোলজি আবিষ্কার করা হয়েছিল আর তারা এই ডিভাইসটির মাধ্যমে চেক করতে পারবে যে তাদের 1 কিলোমিটারের মধ্যে কোনো এলিয়ান আছে কিনা। যাই হোক, এরপরে তারা তাদের মিশনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে যাওয়ার সময় তাদেরকে নামতে হয় রাস্তার জাম ক্লিয়ার করার জন্য। আর এই সময়ের মধ্যে সকলে মিলে তাদের আশপাশটা চেক করতে যায় যে এইখানে কোনো আর এলিয়ান আছে কিনা। তারা সেখানে চেক করতে করতে একটা ভেন্ডিং মেশিন পায়, যার মধ্যে থেকে ড্রিঙ্কস বের করে তারা অনেক খুশি ছিল। কিন্তু তখনই তাদের এলিয়ান ডিটেক্টর ডিভাইসটি বেজে ওঠে, অর্থাৎ তাদের আশপাশে এলিয়ানরা চলে এসেছিল, কিন্তু সেই এলিয়ানগুলো তাদের থেকে লুকিয়েছিল। তাই তারা সেগুলোকে বের করার জন্য একটা খেলনা গাড়ি রাস্তার মাঝখানে চালু করে দেয়, যেটার আওয়াজের কারণে সবগুলো এলিয়ান বাইরে বেরিয়ে আসে। তারা সকলেই সেই এলিয়ানগুলোকে সেখানে শেষ করে তাদের পুরনো সেই স্কুলটিতে চলে আসে, যেখানে কিনা তারা সবগুলো এলিয়ানকে একত্রিত করে এখানে সব এলিয়ানকে একসাথে শেষ করার পরিকল্পনা করেছে। যাই হোক, এরপরে রাতের বেলায় তারা সকলে মিলে স্কুলের মধ্যে রেস্ট নিচ্ছিল। অপরদিকে সাত থেকে সং এবং নরা তাদের আশপাশে গার্ড করছিল, যাতে করে কোনো বিপদ আসার আগে তারা যেন সতর্ক হতে পারে। এদিকে আমরা সুজিনদের দেখতে পাই, যারা কিনা শুয়ে পড়েছিল। সুজিন এখানে সকলকে জানায় যে সে এই মিশন থেকে ফিরে গিয়ে সুইনকে প্রপোজ করবে। মূলত এতদিনে সে সুইনকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। তখনই অপরদিকে ছাদে থাকা সং এবং নরা খেয়াল করে একটা এলিয়ান বাকিদের থেকে অনেক উজ্জ্বল ছিল। সং দ্রুত গিয়ে এই বিষয়ে সোহেনকে জানায়। তারা লক্ষ্য করে যে সেখানে থাকা সবগুলো এলিয়ানরাই একে অপরের সাথে কমিউনিকেট করছিল। তারা ম্যাপ লক্ষ্য করে বুঝতে পারে সেই এলিয়ানগুলোর নেক্সট টার্গেট ছিল তাদের ক্যাম্প। তাই তারা সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে, কেননা ক্যাম্পে ফিরে গিয়ে বাকিদের ইনফর্ম করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তাই তাদেরকে তাদের প্ল্যান চালিয়ে যেতে হবে। যদি কোনোভাবে এলিয়ানরা আর একদিন দেরি করে তাহলে তাদের প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে সকলেই বেঁচে যাবে। তাই তারা সমস্ত কিছু পরিকল্পনা করতে থাকে আর এভাবে সকাল হয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে তারা সকলেই তাদের সেই স্কুলের বিল্ডিং এর মধ্যে বম্ব সেট করতে শুরু করে আর একই সাথে তারা লাউড স্পিকারে অনেক জোরে গান বাজিয়ে দেয়। এদিকে নরা সাত থেকে খেয়াল করে সেই এলিয়ানগুলো আবারও কমিউনিকেট করতে শুরু করেছে, যেটা সে সংকে জানালে তারা বুঝতে পারে সেই এলিয়ানগুলো খুব দ্রুতই নিচে আসতে চলেছে। তাই সে সকলকে দ্রুত কাজ করতে বলে। অপরদিকে বাকি স্টুডেন্টরা অন্য আর একটা বিল্ডিং এ চলে যায়। এদিক থেকে সেই এলিয়ানগুলো আওয়াজের প্রতি আকৃষ্ট হয়ে তাদের দিকেই আসতে শুরু করে।
কিন্তু তখনও তাদের আগের বিল্ডিং এ কিছু বম লাগানো এখনো বাকি ছিল। এদিকে সোয়ুন যখন খেয়াল করে সেই এলিয়েন গুলো দ্রুতই তাদের দিকে এগিয়ে আসছে, সে বাকি স্টুডেন্টদেরকে বলে তারা যেন অন্য বিল্ডিং এ চলে যায় আর সে বাকি বমগুলো লাগানোর কাজ নিজেই কমপ্লিট করে ফেলবে। এতে স্টুডেন্টরা তো তাকে একা রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু সোয়ুনের অর্ডার করাতে তাদেরকে সেখান থেকে চলে যেতে হয়। সোয়ুনের বম লাগানো শেষে শেষমেশ যখন সে সেখান থেকে বেরোতে যাবে তখন সে লক্ষ্য করে তাকে এলিয়েনরা সম্পূর্ণ ঘিরে ধরেছে, যার কারণে সে সেখান থেকে বেরোতে পারে না। সে একটি রুমের মধ্যে গিয়ে নিজেকে লক করে নেয় এবং সে ওয়াকিটকির মাধ্যমে তার সোলজার ফ্রেন্ডকে বলে বমগুলো এই মুহূর্তে ব্লাস্ট করে দিতে, তা নাহলে স্কুল বিল্ডিং এর মধ্যে যেই এলিয়েন গুলো প্রবেশ করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে বিল্ডিং থেকে বেরিয়ে যেতে শুরু করবে। কিন্তু ওয়াংরা কেউই সেই বমটি ব্লাস্ট করতে পারছিল না, কেননা এটা করলে সেই এলিয়েন গুলোর সাথে সাথে সুইন মারা যাবে। কিন্তু এদিকে এটা শুনে তো সুজিন একেবারে কান্নায় ভেঙে পড়ে, কেননা সে সুয়ুনকে অনেক ভালোবেসে ফেলেছিল। তারা কেউই সেই বমগুলো ব্লাস্ট করতে সাহস পাচ্ছিল না। এদিকে আমরা দেখতে পাই অনেকগুলো এলিয়ান এতক্ষণে সুয়ুনের কাছে পৌঁছে গেছিল। তখন সে দ্রুত সকলকে বমটি ব্লাস্ট করতে অর্ডার করে। এদিকে ততক্ষণে এলিয়ানরা সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল, তাই আর কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে তাদেরকে সেখানে সেই বমটি ব্লাস্ট করে দিতে হয়, যার ফলে আমরা দেখতে পাই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় এবং সুয়ুন সহ সেই এলিয়েনগুলো সেখানে মারা যায়। অ্যান্ড এর মাধ্যমে এই মুভিটির সিজন 1টা এখানে শেষ হয়ে যায়। তো আশা করি তোমাদের সকলের কাছে মুভির সিজন 1টা অনেক ভালো লেগেছে। এই মুভির সিজন 2টা কিন্তু মুভির সিজন 1-এর থেকে আরো অনেক জোস, যেটা দেখলে আই থিঙ্ক তোমার চোখ দিয়ে অবশ্যই একবার হলেও পানি বেরিয়ে আসবে। তো তোমরা কারা কারা এই মুভির সিজন 2টা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।